নমস্কার, কেমন আছো সবাই? মিষ্টি বঙ্গালের আরেকটা নতুন ব্লগে আমি সুদীপ্তা তোমাদের সকলকে স্বাগত জানাই। ক্যানাডাতে মোটামুটি এখন টেম্পারেচার অনেকটাই বেড়ে গেছে জানো। এখন আর বাইরে মোটা মোটা জ্যাকেট বা মাথায় টুপি না দিয়ে বেরোলেও হবে। তবে যেটা এখন প্রায় সবসময় সাথে নিয়ে রাখতে হয় সেটা হলো ছাতা। এই স্প্রিংয়ের টাইমটা মোটামুটি ম্যাক্সিমাম দিনই এখানে বৃষ্টি হয় জানো। সকালবেলা ঘুম থেকে উঠে মোটামুটি দেখি হয় বৃষ্টি হচ্ছে, না হলে মেঘে ঢাকা আকাশের এরকম ঘুমরা মুখ। তবে এখন আস্তে আস্তে গাছের পাতার সাথে সাথে ফুলও দেখা যাচ্ছে দেখো। এখানে এখন অনেক জায়গাতেই কিন্তু চেরি গাছেও ফুল ধরেছে। আশা করি সামনের সপ্তাহে আরও বেশি ফুলে ফুলে গাছগুলো ভরে যাবে। আর বেশ অনেক দিন ধরেই একটানা বৃষ্টি হয়ে যাচ্ছে। তার ওপর আবার যেন মনে হয় শনিবার আর রবিবার এলেই বেশি বেশি করে বৃষ্টি হয় এখানে। তবে ছেলেটা যেহেতু এখনও অনেকটাই ছোট, তাই বৃষ্টি মাথায় নিয়ে কোথাও বেরোতে আর ভালো লাগে না। তবে আজকে ভাবছি আমাদের ওয়াশরুমটা একটু সাজিয়ে গুছিয়ে নিই, কারণ যবে থেকে আমরা এই বাড়িতে এসেছি তবে থেকেই কিন্তু কোনো কিছুই গুছিয়ে ওঠা হয়নি। প্রথমে তো এখানে গৃহপ্রবেশের পরেই আমরা কলকাতায় চলে গেলাম। তারপর আসার পর রিহান এত দুরন্ত হয়ে গেছিল যে কোনো কিছু সাজানো অন্তত যাচ্ছে না। ওই টুকটাক কয়েকটা ফার্নিচার কিনেছি। আর নতুন বছরে বলতে পারো এই ওয়াশরুমটাই সাজানোর সবার আগে ইচ্ছে হলো, কারণ এই ওয়াশরুমটাতেই একমাত্র ঢুকতে পারে না। আর তাছাড়া অ্যাটলিস্ট ও একটু বড় না হলে আমরা এই জিনিসগুলো সাজিয়ে গুছিয়েও রাখতে পারবো না। রিহান, ঘরে এত গরম ঠান্ডা নেই বাবা যে রুম হিটার চালাতে লাগবে। আর অনেক দিন ধরেই ভাবছি যে রিহানকে এবার ডে কেয়ারে পাঠাবো। তার কারণ হচ্ছে যে যেহেতু আমি আর তন্ময়ই এখানে আছি, আর তো কাউকেও পাই না, তাই খুব একটা বাইরের লোকজনের সাথে ওর মেলামেশা হয় না। তাছাড়া আমরা যেরকমভাবে ছোটোবেলা থেকে দেখে বড় হয়েছি যে আমরা বাবা মায়ের কাছে কতক্ষণ থাকতাম বলো। আমাদের তো সেই ছোটোবেলাটা কেটেছে পাড়ার কাকিমা মাসিমা বা দাদু দিদার কোলে। কিন্তু এখানে বন্ধুবান্ধব বলতেও খুব কম। আর সব থেকে বড় কথা, সবাই ভীষণ ব্যস্ত। আর যদি বলি প্রতিবেশীর কথা, তাহলে ওইখানে বলতে পারো ওই হাই হ্যালোটুকুই আছে। কেউ কাউকে সেরকমভাবে চিনিও না, আর কেউ কারোর বাড়িও যায় না। তবে আমরা যেই এখন থেকেই ডে কেয়ার খোঁজা শুরু করেছি তা কিন্তু না। মোটামুটি রিহানের বয়স যখন 6 মাস, তখন থেকেই কিন্তু ডে কেয়ার খোঁজা শুরু করেছিলাম। কারণ আমরা শুনেছিলাম যে বাচ্চাকে ডে কেয়ারে পাঠাতে গেলে নাকি বেবি হওয়ার আগেই নাম লিখিয়ে রাখতে হয়। সত্যিই কথাটা শুনে আমি ভীষণ অবাক হয়েছিলাম জানো, আর প্রচণ্ড হেসেও ছিলাম। ধুর, তা আবার হয় নাকি? যেখানে আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি যে বাচ্চা হওয়ার আগে বাচ্চার একটা ছোট্ট জিনিস পর্যন্ত কেনা হয় না, সেখানে আবার বাচ্চা হওয়ার আগেই ডে কেয়ারের নাম। তারপর যখন আস্তে আস্তে রিহানের জন্য আমরাও ডে কেয়ার খোঁজা শুরু করলাম, তখন সেই অভিজ্ঞতা থেকে বুঝতে পারলাম যে কেন এটা বলে। তাই আজকে ঘর গোছাতে গোছাতেই তোমাদের সাথে সেই এক্সপিরিয়েন্সটা শেয়ার করব। ক্যানাডাতে ডে কেয়ার সিস্টেম ঠিক কীরকম হয়, বা কত বছর থেকে রাখা যায়, বা খরচা কত হয়। দেখো, সত্যি বলতে কি বর্তমানে যেরকম পরিস্থিতি, সেটা ক্যানাডাই হোক বা পৃথিবীর যে কোনো জায়গায়, একটা ফ্যামিলিতে কিন্তু হাজব্যান্ড এবং ওয়াইফ দুজনেই চাকরি করে থাকেন। তবে আমাদের ছোটোবেলাটা যেরকম মায়ের কোলে কম আর পাড়ার কাকু কাকিমা বা দাদু ঠাম্মিদের কোলেই বেশি কেটেছিল, কিন্তু এখন তো ম্যাক্সিমাম জায়গাতে নিউক্লিয়ার ফ্যামিলি। আর আমরা যারা নিজেদের ফ্যামিলি থেকে অনেকটাই দূরে আছি, তাদের তো এই পরিস্থিতিটা আরোই নেই। হগত্যা ভরসা সেই ন্যানি বা কোনো একটা চাইল্ড কেয়ার। তবে ক্যানাডাতে অনেক রকম চাইল্ড কেয়ার সার্ভিসই আছে জানো। যেমন ন্যানি তো আলাদা করে রাখাই যায়, মানে বাড়িতে ধরো এসে বাচ্চাকে দেখাশুনো করে, বা ধরো ডে কেয়ার সেন্টারগুলো আছে। অবশ্যই এখানে ডে কেয়ার সেন্টার কিন্তু দু রকমের হয়, মানে একটা হোম বেস আর একটা হলো ফুল ডে চাইল্ড কেয়ার সেন্টার। আর এটাকে সেন্টার বেস চাইল্ড কেয়ারও বলা হয়ে থাকে। এই হোম বেস চাইল্ড কেয়ার সেন্টারগুলো কীরকম হয় বলো তো? মোটামুটি একটা বাড়িতেই তারা বাচ্চাদেরকে দেখাশুনো করে থাকেন, এবং সেক্ষেত্রে কিন্তু যে খরচাটা সেটা কিন্তু অনেকটাই বেশি। আর সেন্টার বেস চাইল্ড কেয়ার সেন্টারগুলো আছে সেগুলো তুলনামূলকভাবে খরচাটা কম হয়। এছাড়াও ধরো প্রি স্কুল প্রোগ্রাম আছে, বা বিফোর অ্যান্ড আফটার স্কুল সার্ভিস আছে, মানে ধরো স্কুলে যাওয়ার আগে বা স্কুল থেকে আসার পরে যদি বাবা মায়েরা না থাকেন বা বাবা মায়েরা যদি দেখাশুনো করতে না পারেন, তখন তার এই সার্ভিসগুলো নিয়ে থাকেন। তো যাই হোক, আমরাও মোটামুটি রিহানের যখন 6 মাস বয়স, তখন থেকে রেজিস্টার করা শুরু করলাম এই ডে কেয়ার সেন্টারগুলোতে। তবে এখানে কিছু কিছু সেন্টার আছে সেগুলোতে আমাদেরকে টাকা দিয়ে রেজিস্টার করতে বলেছিল। অবশ্য সেখানে যদি আমরা চান্স পাই এবং চান্স পেয়েও যদি বাচ্চাকে না রাখি, সেক্ষেত্রে কিন্তু টাকা আর ফেরত পাবে না। এবং সেই সব সেন্টারগুলোতে প্রায় 120 থেকে $180 পর্যন্তও রেজিস্টার করতে খরচা লাগে। অবশ্য ম্যাক্সিমাম জায়গাতেই নামটাই রেজিস্টার করে রাখতে হয়, এবং মোটামুটি নামটা চলে যাবে তোমাদের ওয়েটিং লিস্টে। অবশ্য সেই ওয়েটিং লিস্টের ওয়েটিং পিরিয়ডটা কতদিনের জন্য জানো? বলতে পারো প্রায় 6 মাস থেকে 1 বছর। মানে ধরো 1 বছর আগে থেকে তোমরা যদি নাম রেজিস্টার করো, তাহলে সেটা চলে যাবে ওয়েটিং লিস্টে।
মানে এখানে এতটাই ডিমান্ড যে কিছু কিছু সেন্টারে তো দেখছি 2025 সালেতেও ওয়েটিং লিস্টে নাম রাখছে। আবার কোনো কোনো জায়গায় এত বড় ওয়েটিং লিস্ট যে সেখানে তো আমাদের নামটাই রেজিস্টার করলো না। আরও একটা সমস্যা যেটা হয়ে থাকে সেটা হচ্ছে অনেক জায়গাতেই মানে অনেক ডে কেয়ারই টডলার থেকে নেয়। মানে 18 মাস যখন বয়স হবে বাচ্চার তখন থেকে ডে কেয়ারে তাদের বাচ্চাদেরকে রেজিস্টার করতে পারে। আর এখানে মোটামুটি ডে কেয়ারের যে এজ রেঞ্জটা আছে সেটা হচ্ছে ইনফ্যান্ট, তারপরে টডলার। এখানে ধরো ইনফ্যান্টের যে এজটা থাকে সেটা হচ্ছে 18 মাসের নিচে, টডলারদের যে এজ গ্রুপটা থাকে সেটা হচ্ছে 18 মাস থেকে 30 মাস পর্যন্ত, আর তারপরে শুরু হয় প্রি স্কুল। প্রি স্কুল ওই 30 মাস থেকে 6 বছর পর্যন্ত। এবং ইনফ্যান্টদের ক্ষেত্রে ম্যাক্সিমাম জায়গাতে যেটা দেখা যায় সেটা হচ্ছে 6 মাস থেকেই বাচ্চাদেরকে ডে কেয়ারে পাঠিয়ে দেয়, এবং সেই বাচ্চাগুলোরই যখন আবার 18 মাস বয়স হয়ে যায় তখন তারা কিন্তু আবার টডলারের নাম লিখিয়ে দেয়। তো এইরকমভাবেই চলার জন্য এই ডে কেয়ারগুলোতে চান্স পাওয়াটা খুবই চাপের হয়ে যায়। এবার লাকলি ধরো কেউ যদি সেই পার্টিকুলার ডে কেয়ার সেন্টারটাতে ভর্তি না হয় বা কেউ যদি ছেড়ে চলে যায় তখন তোমার নাম আসবে। মানে এখানে বলতে পারো এই চাইল্ড কেয়ারগুলো পাওয়াটা একবারে পুরো ভাগ্যের ব্যাপার। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকে বাড়ি থেকে অনেকটা দূরে কোনো যদি ডে কেয়ার ফাঁকা পায় তো সেইখানেও কিন্তু বাচ্চাদেরকে রেখে আসে। এবং বাড়ির থেকে অনেকটা দূরে যদি কোনো ডে কেয়ারে বাচ্চাকে রাখে তাহলে কিন্তু অনেকটাই সমস্যা হয়ে থাকে। কারণ দেখো বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় এমার্জেন্সি কল আসে বাড়িতে, এবং তখন কিন্তু তাড়াতাড়ি গিয়ে বাচ্চাকে নিয়ে আসাটাও সম্ভব হয় না। এবং সেই কারণেই ম্যাক্সিমাম ক্ষেত্রেই বাবা মায়েরা চেয়ে থাকেন যে যদি বাড়ির কাছাকাছি কোনো ডে কেয়ার সেন্টার পাওয়া যায় তাহলে সেইটাতেই নাম লেখাতে। অবশ্য সেখানে যদি চান্স পাওয়া যায় তবে তো। এবং আমরা অনেকেই জানি ক্যানাডাতে পড়াশুনো করাতে গেলে কোনো খরচা লাগে না, কিন্তু সেটা হচ্ছে বাচ্চারা যখন স্কুলে ভর্তি হয় তখন। কিন্তু প্রি স্কুল পর্যন্ত পুরো টাকাটাই বাবা মায়েদেরকেই বেয়ার করতে হয়। অবশ্য আমরা কলকাতা থেকে ফিরে আসার পরে যেন আরও বেশি করে আমরা উঠে পড়ে লেগেছিলাম, ফলো আপ করতাম, কিন্তু ওই ম্যাক্সিমাম টাইমে যা কিছু কথাবার্তা হতো সবই ওই মেলের মাধ্যমে। তবে আমরাও কিন্তু হাল ছাড়িনি, মোটামুটি সব জায়গাতেই কল করা শুরু করেছিলাম, একবার না বারবার। শেষে বলতে পারো বাড়ির সামনেই একটা ডে কেয়ারে কথা বলার অ্যাটলিস্ট সুযোগ পেলাম। অবশ্যই এই ডে কেয়ারটাই আমরা আগেও কথা বলেছিলাম, তখন কিন্তু বলেছিল যে না কোনো ফাঁকা নেই জায়গা। তো আমাদের তো মোটামুটি বেশ ভালোই লাগলো, কারণ এটার রেটিংটাও বেশ ভালোই ছিল। তো যাই হোক, ওরা একদিন ওদের সেন্টারটা আমাদেরকে ভিজিট করতে বলেছিল। কিন্তু ওই যে একটা সমস্যা, রিহানের এখনও 1.5 বছর বয়স হয়নি, এবং ওই সেন্টারটাতে 1.5 বছর বয়স থেকেই কিন্তু বাচ্চাদেরকে অ্যালাউ করে। অবশ্য তার আগে আমাদের জিজ্ঞাসা করেছিল যে রিহান ভালো মতো হাঁটতে পারে কিনা বা দৌড়াতে পারে কিনা। তো আমরা যেহেতু বলেছিলাম যে না রিহান এগুলো সব কিছুই পারে, তো আমরাও একবার ভিজিট করতে চাইছি, তো তোমরাও দেখে নাও। তো তখন বললো ঠিক আছে তোমরা তাহলে একদিন ভিজিট করো। তো যথারীতি খুব তাড়াতাড়ির মধ্যেই আমরা একদিন রিহানকে নিয়ে ওই সেন্টারটা ভিজিট করলাম, এবং রিহান মোটামুটি কোল থেকে যখনই তাকে নামিয়েছে ব্যাস কান্না শুরু করে দিল। তো কিছুক্ষণ বাদে রিহানকে কোল থেকে নামিয়ে দিতে বললো, এবং যে বাচ্চাগুলো আছে তাদের সাথে খেলতে বললো, আর আমাদেরকে আর একটা রুমেতে ওয়েট করতে বললো। তো মোটামুটি আমরা 5 মিনিট এরকম রিহানের থেকে আলাদা ছিলাম, এবং ও কিন্তু বেশ ভালোই ওদের সাথে খেলাধুলোও করছিল। তবে আমরা যেটা ওখানে গিয়ে জানতে পারলাম যে মোটামুটি এই ডে কেয়ারে যদি চান্স পায় বা ডে কেয়ারে যদি ভর্তি হয় মোটামুটি 1 মাস পর্যন্ত এইরকম খুব কম দিনই থাকবে যেদিনও ডে কেয়ারে যাবে। কারণ প্রথমত বাচ্চারা অ্যাডজাস্ট করতে একদমই পারে না, ভীষণভাবে কান্নাকাটি করে, এবং আমাদের বলেও ছিল যে প্রথম সপ্তাহটাতে জাস্ট 12টা অবধি রাখতে এবং 12টার পরে বাচ্চাকে নিয়ে চলে যেতে। এবং যদি ধরো জ্বর হয় তাহলে সেন্টারে পাঠানো যাবে না, বা ধরো ডায়রিয়া যদি কখনো হয়ে থাকে তাহলে 2 দিন আর আসা যাবে না। তো এরকম অনেক কিছু নিয়ম বলেছিল, কিন্তু আমরা ভাবছিলাম আগে তো চান্স পাই তারপরে তো এত কিছু কথা। তো যাই হোক, ওই দিনে আমাদের নাম লিখে নিল, এবং তারপরে বললো যে মোটামুটি 28 জনের ওয়েটিং লিস্ট আছে। কিন্তু আমরা বলেছিলাম যে খুব তাড়াতাড়ি আমরা চাই, মানে অ্যাজ সুন অ্যাজ পসিবল, কালকেই যদি হয় তো কালকেই। তো এইরকম বলেই আমরা এসেছি। তবে দেখা যাক, কারণ এখানে তো ডে কেয়ারে চান্স পাওয়াটাও ভাগ্যের ব্যাপার। যদি আমাদের ভাগ্যে থাকে তাহলেই রিহান এখানে চান্স পাবে। আর এই দেখো কথা বলতে বলতেই মোটামুটি আমাদের ওয়াশরুমটা সাজানোও হয়ে গেছে। এই যে কোমোটের ওপরের দেওয়ালটাকে এইরকম করেছি, এখানে একটা ওয়ালপেপার লাগিয়েছি, লাগিয়ে এইরকম করেছি। মানে আমাকে তো অ্যাকচুয়ালি তন্ময় একদমই এইখানে কোনো পিন ফোটাতে দেয় না, তাও যতটুকু পেরেছি এইরকম করেছি। আসলে এই জায়গাটাতে যদি আরো আরেকটা র্যাক দিতাম তাহলে রিহান মোটামুটি এইটার উপরে দাঁড়িয়ে ওইটাতে টানা শুরু করে দিত। অলরেডি এখন জিনিসপত্র টানে, তাই ওর কথা ভেবেই যতটা সাজানোর আমরা ততটাই চেষ্টা করেছি। আর আমরা বেসিনের জায়গাটা এরকম ভাবে সাজিয়েছি, খুবই সিম্পল। আর এইখানে হচ্ছে আমাদের বাথটাব আর শাওয়ার প্যানেলটা এই দিকটাতে আছে। এই দিকে আর একটা দেওয়াল ছিল, এই দেওয়ালটার মধ্যে এইরকম দুটো ফ্রেম লাগিয়েছে। আমার এই ফ্রেম দুটো ভীষণ পছন্দ হয়েছে। কিন্তু আমার গল্পটা এখনো শেষ হয়নি, কারণ তোমাদের এখনো অনেক কিছু বলা বাকি আছে।
আর এই বাকি কথাগুলো বরঞ্চ আমরা রান্না করতে করতে সারি। চলো। আজকে এই ওয়াশরুমটা সাজাতে গিয়ে মোটামুটি ঘড়িতে এখন অনেকটাই ভেজে গেছে, প্রায় এখন 1টা মতো বাজছে জানো। আর এই রকম যেদিনই কাজ সারতে সারতে দেরি হয়ে যায় সেই দিন আমি একদম চটজলদি কিছু বানিয়ে নিই। তাই এখন ফ্রিজে মোটামুটি যতগুলো ভেজিটেবল ছিল সেই ভেজিটেবলগুলো কাটতে বসেছি। আজকে ভাবছি ওই স্টার ফ্রাইড ভেজিটেবলস আর সাথে একটু বেকড স্যামন আর রাইস বানিয়ে নেব। অবশ্যই এরকম খাবার কিন্তু আমাদের মাঝে মাঝেই হয়, মানে তন্ময় বিশেষ করে এরকম খাবার খেতে ভীষণ ভালোবাসে। আর কালকে স্যামন দিয়ে দই সর্ষে বানিয়েছিলাম, সেটার 1 পিস আছে, ওটা আমি খেয়ে নেব। তো হ্যাঁ, যেটা বলছিলাম, ওই দিনে ওখানে বাচ্চারা সারাদিন কি কি অ্যাক্টিভিটিস করে বা পুরো রুটিনটা আমাদের সাথে শেয়ার করেছিল, বা কি কি খাবার ওখান থেকে দেওয়া হয় সেটাও বলেছিল। এবং তার সাথে আমি জিজ্ঞাসা করেছিলাম যে বাড়ি থেকে দুধ বা বাড়ির তৈরি কোনো খাবার দেওয়া যাবে কি না। তো আমাদের বলেছিল খুব যদি প্রবলেম থেকে থাকে বা বাচ্চা যদি একদমই খেতে না চায় তখন হয়তো দিতে পারো, কিন্তু আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই এটা অ্যালাউ করি না। এবার বলি, এখানের এই সেন্টারগুলোতে বাচ্চাদেরকে কতক্ষণ রাখা যায়। কোনো কোনো জায়গায় দেখো 7টা থেকে 6টা, মানে সকাল 7টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। আবার কোনো কোনো জায়গায় ধরো সকাল 8টা থেকে এই বিকেল 5টা পর্যন্ত। তো এই রকমই মোটামুটি টাইম হয়ে থাকে কম বেশি। তবে একদম সকালের তো আর কেউ বাচ্চাকে রেখে আসে না, মোটামুটি ওই অফিস যাওয়ার সময়ই বাচ্চাকে ছেড়ে দিয়ে আসে, আবার অফিস শেষ হলে তখন আবার নিয়ে আসে। তবে বাচ্চাকে দেরি করে দিয়ে আসো ডে কেয়ারে তাতে কিন্তু ক্ষতি নেই, কিন্তু ডে কেয়ার থেকে যদি আনতে 1 মিনিটও দেরি হয় তাহলে কিন্তু গুনতে হয় মোটা টাকা, এবং সেই টাকাটাও কিন্তু প্রতি মিনিট, মানে 1 মিনিট দেরি হলে সেই অনুযায়ী কিন্তু টাকার রেটটাও বাড়তে থাকবে। এবং আমাদেরকে বলেছিল যে প্রথম উইকটা এই 2 থেকে 3 ঘন্টা থাকুক, তারপরে নিয়ে চলে যাবে। এবার আস্তে আস্তে বাচ্চা যত তাড়াতাড়ি অ্যাডজাস্ট করে নেবে এনভায়রনমেন্টটা, তখন তোমরা টাইমটা বাড়াতে থাকবে। অবশ্য দাঁড়াও, আগে চান্স পাই কিনা জানি না, যদি আগে চান্স পাই তখনই তো এত কিছু ভাববো। এদিকে কথা বলতে বলতে সব সবজিগুলোও দেখো কাটা হয়ে গেছে। এবার অল্প একটু মাখন নিই, এগুলোকে ভেজে নিই। হে তো গেল ডে কেয়ারের গল্প। এবার তোমাদেরকে বলি যে এই ডে কেয়ারগুলোতে রাখতে গেলে কত মোটামুটি খরচা হয়। আসলে এখানে যে কোনো সেন্টারেই ইনফ্যান্টদের যদি রাখতে চাও তাদের জন্য কিন্তু সব থেকে বেশি খরচা হয়, মানে সেগুলো হোম বেসড চাইল্ড কেয়ারই হোক বা ধরো যেগুলো এরকম স্কুল বেসড ডে কেয়ার সেন্টার আছে সেইগুলোতেও। কারণ ইনফ্যান্টদেরকে অনেক বেশি খেয়াল রাখতে হয়, এবং ইনফ্যান্টদের যে সিটগুলো থাকে সেগুলোও কিন্তু অনেকটা কম, কারণ একজন মানুষ কিন্তু বেশি ইনফ্যান্টসদেরকে দেখতে পারে না। কারণ ইনফ্যান্টসের জন্য অনেক বেশি কেয়ার রাখতে হয়, তাদেরকে আলাদা করে ক্রিবে রাখতে হয় বা তাদেরকে প্রপার কেয়ারটা অনেক বেশিভাবে নিতে হয়, এবং রিস্ক ফ্যাক্টরটাও কিন্তু অনেকটাই বেশি থাকে। তাই সেই কারণে ম্যাক্সিমাম সেন্টারগুলোতে এরকম ইনফ্যান্টটা পাওয়াই যায় না। এবারে হোম বেস যে সেন্টারগুলো আছে সেখানে $50 থেকে $80 পার ডে খরচা হয়। আর এই ডে কেয়ারগুলো সোম থেকে শুক্র, মানে এই 5 দিন খোলা থাকে। অবশ্য যদি কোনোরূপ কোনো ছুটি থাকে, মানে কোনো পাবলিক হলিডেতে কিন্তু বন্ধ থাকবে, এবং আরও বেশ কিছু সময় আছে যেই সময়গুলোতে এরকম ডে কেয়ার বন্ধ থাকে। আর এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে মাছটা আমি অলরেডি একটু লেবুর রস, নুন, গোলমরিচ, প্যাপ্রিকা পাউডার আর গার্লিক পাউডার দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। আর এবার একটু প্যানে সামান্য বাটার দিয়ে এটা এপিট ওপিট উল্টে নেব। আর স্যামন মাছ কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর স্যামনটা এরকমভাবে আমরা রিহানকেও দিই খেতে। হ্যাঁ, তো যেটা বলছিলাম, এখানে বাচ্চাদের ডে কেয়ারে পাঠাতে গেলে কত টাকা খরচা করতে হয় দেখো। যদি হোম বেসড চাইল্ড কেয়ারগুলোতে দাও তাহলে পার ডে $50 থেকে $80 মতো খরচা হতে পারে। মানে আমি যদি সপ্তাহে 5 দিন ধরি তাহলে 1000 থেকে $1600, মানে মাসে 60,000 থেকে 1 লাখ টাকা মতো খরচা হবে। আর যদি তোমরা এমনি ফুল ডে চাইল্ড কেয়ার সেন্টারগুলোতে দাও তাহলে ইনফ্যান্ট হলে 700 থেকে $1500 মতো খরচা হয়, অর্থাৎ 40 থেকে 90,000 টাকা প্রতি মাসে। আর যত বয়স বাড়বে, মানে ধরো টডলার বা যদি প্রি স্কুলে ভর্তি হয়, তখন কিন্তু টাকাটা আরেকটু কমে আসে। অবশ্যই পুরো টাকাটাই কিন্তু ক্যানাডার প্রভিন্স বা রিজিয়ন অনুযায়ী বাড়তেও পারে বা কমতেও পারে। অবশ্যই এর সাথে প্রথম মাসের অ্যাডভান্সটাও কিন্তু পে করতে হয়। তবে আরও কিন্তু একটা ব্যাপার আছে এখানে জানো, আর সেটা হচ্ছে এই যে টাকাটা আমরা দিচ্ছি, এই টাকাটা কিন্তু অর্ধেক টাকা দিচ্ছি। মানে একটা বাচ্চার জন্য যে খরচাটা হয় সেটার অর্ধেক টাকা দেয় একটা ফ্যামিলি, আর অর্ধেক টাকাটা দেয় কানাডা সরকার। মানে অ্যাকচুয়ালি একটা বাচ্চার পেছনে খরচা হয় যে টাকার অঙ্কটা বললাম সেটারই ডাবল। মানে বুঝতে পারছো এক একটা বাচ্চার পেছু কতটা করে খরচা হয়ে থাকে। কানাডাতে কিন্তু আরও একটা বড় সুবিধা দিচ্ছে এখন বর্তমানে, সেটা হচ্ছে সাবসিডি। মানে যাদের ফ্যামিলি ইনকাম অনেকটাই কম তাদের ক্ষেত্রে প্রতিদিন $10 মতো খরচা হয়, মানে $200 পার ফ্যামিলি দিতে হয়, আর বাকি টাকাটা দিয়ে থাকেন গভর্নমেন্ট। আর এটা কিন্তু অনেকটাই হেল্প হয়ে যায় বলো। তার কারণ হচ্ছে এই ব্যবস্থাটা কিন্তু আগে ছিল না। অবশ্যই এখানে কিন্তু আরও একটা সুবিধা আছে যেটাতে কিন্তু একটা টাকাও খরচা হয় না।
আর সেটা হচ্ছে আর্লি অন চাইল্ড কেয়ার সেন্টারগুলো। মানে এখানে তোমরা যদি বাচ্চাদেরকে নিয়ে যেতে চাও তাহলে কিন্তু কোনো টাকাই খরচা হবে না, তবে সেখানে বাচ্চাদের সাথে একজন পেরেন্টসদেরকে সবসময় থাকতে হয়। মানে ধরো বাবা বা মা তাদের বাচ্চাদেরকে সেখানে নিয়ে গেল, তারপর সারাদিন অন্যান্য বাচ্চাদের সাথে খেলাধুলো করা, বা ওখানে টিচার্সরাও থাকে, তাদের সাথে অনেক অ্যাক্টিভিটিস করে। তো এক্ষেত্রেও কিন্তু বেশ ভালো মতো যে সোশ্যাল বন্ডিংটা থাকে সেটা কিন্তু ডেভেলপড হতে থাকে। দেখো এটা তো হতেই পারে অনেক সময় মানুষজন চাইলেও এই যে ডে কেয়ার সেন্টারগুলো আছে বা চাইল্ড কেয়ার সেন্টারগুলো আছে সেইগুলোতে বাচ্চাদের চান্স পাওয়া গেল না, তো সেক্ষেত্রে কিন্তু তারা তাদের বাচ্চাদের এই আর্লি অন চাইল্ড কেয়ার সেন্টারগুলোতে নিয়ে আসে। আর এই সেন্টারগুলোতে কিন্তু ইনডোর আর আউটডোর অনেক অ্যাক্টিভিটিস আছে। দেখা যাক, যদি রিহান চান্স পাই তাহলে তো ফোন করে জানাবে বলেছে। তো আমাদের এখন তো আপাতত কিছুই করার নেই, আমাদেরকে ওয়েট করতে হবে। তো দেখো, কথা বলতে বলতে কিন্তু আমাদের লাঞ্চটাও রেডি হয়ে গেছে। এবার আমরা লাঞ্চটা বরঞ্চ সেরে নিই, কারণ ঘড়িতে এখন প্রায় 2 বাজছে। আর কেমন লাগলো আজকের ব্লগটা সেটা কিন্তু অবশ্যই জানিও, কারণ আজকের ব্লগে তোমাদের সাথে কিন্তু একটা ভালো ইনফরমেশন শেয়ার করলাম। তাই পারলে অন্যদের সাথেও আজকের ভিডিওটা শেয়ার করো। আজ তাহলে ভিডিওটা বরঞ্চ এখানেই শেষ করি। তোমরা সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।